বাংলাদেশ ভারত সচিব পর্যায়ে বৈঠক করছেন দুই দেশের পররাষ্ট্র সচিব। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 11টায় বৈঠক শুরু হয়। শেখ হাসিনা সরকারের পতনের 4 মাস পর দুই দেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সচিব পর্যায়ের আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন শীর্ষক বৈঠকে যোগ দিতে এদিন সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এফওসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে রয়েছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির। বৈঠকের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দুই সচিবের বৈঠকের সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে, জানাবেন। ধন্যবাদ উপমা। আপনি জানেন যে বেলা ঠিক 11টায়, যেমনটি বলছিলেন আপনি দর্শকদের উদ্দেশ্যে, ঠিক 11টায় এই বৈঠকটি শুরু হয়েছে নির্ধারিত সময়ে। কিন্তু বৈঠকটি আমরা যতটা খবর পেয়েছি ভেতর থেকে, সেটি হচ্ছে বৈঠকটি একদম শেষ পর্যায়ে রয়েছে। যে কোনো সময়ই ওনারা এখান থেকে বের হবেন রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে, এই পদ্মা থেকে। আর আপনি জানেন যে আজকে বেলা 11টায় বৈঠকটি শুরু হওয়ার পর থেকে এই যে দুদেশের বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের যে একটি উচ্চ পর্যায়ের যে বৈঠক, এই বৈঠকে কিন্তু আজকে রাষ্ট্রীয় অতিথি ভবনের ভেতরে অর্থাৎ গণমাধ্যম কর্মীদের কিন্তু প্রবেশ করার অনুমতি মেলেনি। কারণ এখানে বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বৈঠকের বিস্তারিত জানানো হবে। কিন্তু ভেতর থেকে আমাদের কাছে যতটা তথ্য এসেছে সেটি হচ্ছে বৈঠক শেষ পর্যায়ে যে কোনো সময় ওনারা বের হবেন। যে ভারতের পররাষ্ট্র সচিব মিস্ত্রি, ওনার নেতৃত্বে যে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন, এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের নেতৃত্বে যে প্রতিনিধি দল অংশ নিয়েছেন, ওনারা খুব দ্রুত সময়ের মধ্যে বের হবেন। এবং আরও একটি বিষয় আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে ভারতের এই পররাষ্ট্র সচিবের নেতৃত্বে যে প্রতিনিধি দল আজকে যে বৈঠকে অংশ নিয়েছে, এই প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আর আজকে যে উচ্চ পর্যায়ের যে বৈঠক, এই বৈঠকটি কিন্তু এই ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের যে 5 অগস্টের পরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই সরকারের এই প্রথম এই একটি উচ্চ পর্যায়ের বৈঠক বাংলাদেশ ভারতের। কারণ আপনি জানেন যে প্রতিবেশী প্রভাবশালী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক রাখাটা যেমনি বাংলাদেশেরও প্রয়োজন, তেমনি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখাটি ভারতেরও প্রয়োজন। দুদেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিন্তু অনেক আগে থেকেই এসেছে। আর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছাড়ার পর, আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে বিভিন্ন ধরনের কথা হয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে অনেক আলোচনা সমালোচনা হয়েছে দুদেশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আপনি জানেন যে সম্প্রতি বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতে, সেখানে একটি বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাও ঘটেছে অপ্রীতিকর, এবং বাংলাদেশে যে ভারতের হাইকমিশন রয়েছে সেখানেও গতকালকে বেশ কয়েকটি রাজনৈতিক দল স্মারকলিপি দিয়েছে বিভিন্ন দাবি উল্লেখ করে। এছাড়াও এর আগেও ভারতীয় হাইকমিশনের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করা হয়েছে, যদিও কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী ঘটতে দেয়নি। সব কিছু মিলিয়ে এই বৈঠকটি কিন্তু দুদেশের জন্য অত্যন্ত জরুরি, যে কারণে সবার চোখ কিন্তু আজকের এই বৈঠকের দিকে। আর ওই উচ্চ পর্যায়ের যে বৈঠক, এটি কিন্তু প্রথম। এর আগে বৈঠক হয়েছে, বেশ কয়েকটি 2-3টি বৈঠক হয়েছে, কিন্তু সেটি দুদেশের টেকনিক্যাল পর্যায়ে বৈঠক হয়েছে। কিন্তু সচিব পর্যায়ের যে উচ্চ পর্যায়ের বৈঠক, সেটি এই প্রথম। আশা করছি এখানে আমরা এর আগেও যতটা তথ্য পেয়েছি বৈঠক বিষয়ে, আমরা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে সীমান্ত হত্যা, দুদেশের পানি বন্টন এবং নিত্যপণ্য আমদানি রপ্তানির চেইন যাতে স্বাভাবিক থাকে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে 5 আগস্টের পরে এই বাংলাদেশের ভিসা কিন্তু ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত কিন্তু কোনো ভিসা ইস্যু করছে না, সেই বিষয়টিও কিন্তু আজকে বৈঠকে প্রাধান্য পেয়েছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেশ কয়েকদিন আগে বলেছিলেন, যে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা গুজব বা অপপ্রচার চালাচ্ছে, অর্থাৎ সত্য যে বিষয়টি সেটি প্রচার করছে না, যে কারণে কিন্তু বাংলাদেশের মিডিয়াকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সতর্ক বলতে সেটি হচ্ছে যাতে সত্য যেটি, বিভিন্ন বিষয়ের যে সত্য যে ঘটনাটি, সেটি যাতে
বাংলাদেশের মিডিয়া সবসময় ফোকাস করে। এই ভারতের মিডিয়াগুলো নিয়েও কিন্তু আজকে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে, আশা করছি হয়েছে। তো আজকের এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমি সবশেষ আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, বৈঠক একদম শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যে ওনারা বের হবেন। তারপরে 3:30 পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব উনি সংবাদ সম্মেলন করে বৈঠকের বিস্তারিত বলবেন, এবং তারপরই পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ওনারা বাংলাদেশের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করবেন 5:30 তাতে সার্বিক বিষয়গুলো তুলে ধরবেন। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে সবশেষ। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাইদুর রহমান আবির। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 12টার দিকে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এই বৈঠক বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনের সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়নের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের আগরতলা অভিমুখে যৌথ লং মার্চ করার ঘোষণা দিয়েছে বিএনপির 3 সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আগামী বুধবার রাজধানীর নয়াপল্টন থেকে এই লং মার্চ শুরু করবে নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এই কর্মসূচি পালন করবেন তারা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। যুবদলের সভাপতি মোনায়েম মুন্না জানান, 11 ডিসেম্বর ঢাকা টু আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হবে। ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো চক্রান্তে সোচ্চার থাকব, যোগ করেন মুন্না। গত 8 ডিসেম্বর ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকার অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি। আমরা একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামী 11 ডিসেম্বর আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। ভারত নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছে, কারণ ভারত এদেশের মানুষের অনুভূতি না বুঝলে তাদের সাথে অবস্থান হবে মুখোমুখি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, পার্শ্ববর্তী কোনো দেশ তাদের আধিপত্য মানছে না। বাংলাদেশের প্রতি ষড়যন্ত্র করতে গিয়ে নিজেদের অস্তিত্ব হুমকিতে ফেলছে দেশটি। ভারতকে মোকাবেলা করতে জাতীয় ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, দেশের মিডিয়াকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিগত সরকারের আমলে দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত 16 বছরে সরকারি বেসরকারি খাতে দুর্নীতির চিত্র তুলে ধরে আসিফ নজরুল বলেন, দুদক ছিল, উচ্চ আদালত ছিল, কিন্তু বিচার হয়নি। শুধু বিচার হয়েছে খালেদা জিয়ার। বিচার না হওয়ায় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে বলেও জানান এই উপদেষ্টা। দুর্নীতি এই সমাজে অ্যাকসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। কেউ প্রশ্ন করতো না এই লোকের এত টাকা কোথেকে আসলো, গর্ব করতো, খুশি হতো, আরে তার এত টাকা। অবৈধ বিত্ত নিয়ে অহংকার চলতো, কে কত বাড়ি কিনেছে, কে কত করেছে। আমি দেখেছি কিছু কিছু আড্ডায় সাংবাদিক 111 পিরিয়ডে আমার দুঃখ করে বলতেছে যে আমাকে ডিজিএফআই জিজ্ঞাসাবাদ করতেছে, আমি 15,000 টাকা ভাড়া দিয়ে থাকি। সেই সাংবাদিককে দেখেছি ঢাকা ক্লাবে 50 লক্ষ টাকা খরচ করে ঢাকা ক্লাবের মেম্বার হয়েছে। 15,000 টাকা ভাড়া দিয়ে থাকতো, সে 50 লাখ টাকা দিয়ে ঢাকা ক্লাব, 50 টাকা বোধহয় আরো বেশি, আমার এত বড় লোকে অঙ্ক আমার মনে থাকে না। আশ্চর্য লাগতো, কিন্তু অ্যাকসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। কেন হয়েছিল? কারণ দুর্নীতির কোনো বিচার তো হতোই না।
দুর্নীতি যে একটা খারাপ জিনিস এটা ভাবার সংস্কৃতি পর্যন্ত আমাদের সমাজে চলে গিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও খুলনা বিভাগের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন। এ সময় কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা যাবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যারা দোষী না তাকে আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন এবং অ্যাকচুয়াল কালপিটমেন্ট কিন্তু বের হয়ে যাবে। এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি যারা ভুয়া মামলা করবে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার 80 থেকে 90 হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে দলীয়ভাবে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। জুলাই আগস্ট আন্দোলনে ডিএমপির অনেক সদস্যের অপেশাদার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান কমিশনার। মামলার বাদী বা তদন্তকারী কর্মকর্তা কেউ মামলা নিয়ে বাণিজ্য করেন সবার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সমাজের সুবিধা বঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এবার জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 5 বিশিষ্ট নারী বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। রাকিব হাসানের রিপোর্ট। আমি নারী। বেগম রোকেয়া দিবস ও পদক প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সমাজের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকেয়া সাখাওয়াতের ভূমিকা তুলে ধরেন। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য, সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা সেটা পালন করব। কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সমাজের সুবিধা বঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানান তিনি। বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম রোকেয়াকে স্মরণ করতে পারছি এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুসরণ করছি। তার স্মরণে একটা পদক তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে। এ সময় বেগম রোকেয়ার চিন্তাকে সবার মাঝে ছড়িয়ে দিতে সুলতানার স্বপ্ন নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেকটা বিষয় আমার মনে হয়, এই সুলতানার স্বপ্ন যেটা রোকেয়া দেখে গেছেন, সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর এই উৎসবে ওই দিন একটা পুরস্কার দেওয়া, যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে, অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করেছে। এবং সেটার নাম হতে পারে, আমি একটু নাম সাজেস্ট করছি, অন্যরা আরো নাম দিতে পারে, সুলতানার স্বপ্ন 2024, সুলতানার স্বপ্ন 2025। এর আগে বিভিন্ন ক্ষেত্রে নারীর উন্নয়নে ভূমিকা রাখায় 5 জন নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রংপুরের পায়রাবন্দে জন্ম নেওয়া মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত অন্ধকারের শিকল ভেঙে নারীদের দেখিয়েছিলেন আলোর পথ। তার দেখানো সেই পথেই আছে নারীদের অংশগ্রহণ সর্বক্ষেত্রেই। অথচ নারী জাগরণের অন্যতম পথিকৃৎ মহিয়সী এই নারীর পৈতৃক ভিটা পড়ে আছে অযত্ন অবহেলায়। সেই সাথে গড়ে ওঠা স্মৃতি কেন্দ্রটিরও নেই তেমন কোনো কার্যক্রম। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আতিকুর রহমান, তিতাসের ডেস্ক রিপোর্ট।
1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নিয়েও তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। জন্ম ও মৃত্যু একই তারিখে হওয়ায় 9 ডিসেম্বর সরকারিভাবে পালন করা হয় বেগম রোকেয়া দিবস। রংপুরের মিঠাপুকুরের পায়রাবন গ্রামে অবহেলায় পড়ে আছে বেগম রোকেয়ার পৈতৃক ভিটাবাড়ির শেষ চিহ্ন। সেই সাথে সরকারিভাবে নির্মাণ হওয়া রোকেয়া স্মৃতিকেন্দ্রটিতে নেই কোনো কার্যক্রম। স্মৃতিকেন্দ্রে রাখা হয়নি বেগম রোকেয়ার কোনো স্মৃতি কিংবা স্মারক। অডিটোরিয়াম, চিত্রাঙ্কন ও প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষগুলোতে ঝুলছে তালা। কিন্তু রোকেয়া দিবস আসলেই শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও নানা আয়োজন। প্রতি বছর এই দিনে স্মৃতিকেন্দ্রে অনেকে বেড়াতে আসলেও বাকি দিনগুলোতে দেখা মেলে না কোনো দর্শনার্থীর। যে পরিমাণ পরিবর্তন হওয়া দরকার এখন পর্যন্ত আসলে এইরকম পরিবর্তন এখনো হয়নি, তবে আমার মনে হয় যে আরো পরিবর্তন হওয়া উচিত। বেগম রোকেয়ার নামে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন তার নামেই যেন থাকে, সেটা যেন পরিবর্তন করা না হয়। অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বেগম রোকেয়ার যে স্থাপত্যগুলো আছে সেগুলো সংরক্ষণ করবে, সুন্দর করে করার জন্য আহ্বান করছি বাংলা একাডেমিকে। সব সময় এটা জাগরণ থাকুক আমরা চাই। নারীদের শিক্ষা এবং উনি কিন্তু পারিবারিক শিক্ষাটাও দিয়েছেন নারীদেরকে। দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রটির আধুনিকায়ন, লাইব্রেরি, প্রশিক্ষণ কেন্দ্র পুনরায় চালু করে নারীদের এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে রংপুরবাসী। রোকেয়া স্মৃতিকেন্দ্রের সংস্কার ও আধুনিকায়নে একটি প্রকল্প মন্ত্রণালয় থেকে হাতে নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। রোকেয়া স্মৃতিকেন্দ্র আধুনিকীকরণ এবং সংস্কারের জন্য একটি প্রকল্পের কাজ চলমান আছে বলে আমরা জেনেছি, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। সঠিক পরিকল্পনা আর উদ্যোগ নিলে রংপুর অঞ্চলে পিছিয়ে থাকা নারীদের এগিয়ে নিতে মুখ্য ভূমিকা পালন করতে পারে রোকেয়া স্মৃতিকেন্দ্রটি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। সোমবার কার্যতালিকার 6 নম্বরে থাকা বিষয়টি শুনানির জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক মেনশন করলে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ বিষয়টি মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামাল 2 দিনের রিমান্ডে। শাহবাগ থানায় শিক্ষার্থী মানিক হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন। একই দিনে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, আব্দুল্লাহ আল মামুন ও মুশিউর রহমানকে বিভিন্ন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সারা দেশে সব শ্রেণীর পাঠকদের বই পড়ার সুযোগ আরও বিস্তৃত করতে এবছর 28টি জেলায় ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমন্বিত উদ্যোগে গড়ে ওঠা 393টি লাইব্রেরির পাঠকদের কাছে 1,20,000 বই পৌঁছে দিয়েছে বিকাশ। সহযোগিতায় ছিল প্রথম আলো ট্রাস্ট। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অমর 21শে বইমেলা প্রাঙ্গণে আসা লেখক, পাঠক, দর্শনার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করে বিকাশ। পাশাপাশি বিকাশ এর অর্থায়নে আরও বই কিনে যুক্ত করা হয় এই উদ্যোগে। মেধার বিকাশ ঠেকায় কে স্লোগানে পরিচালিত হয় এই বছরের বই সংগ্রহ কার্যক্রম। বিকাশ গত 7 বছর ধরে বইমেলার মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে। আর গত 5 বছর ধরে বই সংগ্রহ উদ্যোগ চালু রয়েছে, যার মাধ্যমে এ পর্যন্ত দেশের বিভিন্ন সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল সহ বিভিন্ন ধরনের লাইব্রেরিতে মোট 2,67,000 বই বিতরণ করেছে বিকাশ।